বাংলাদেশী ভাই ও বোনেরা, বাংলাভাষী ভাই ও বোনেরা আপনারা যে যেখানে আছেন আপনাদের সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। আহ, আজকের কয়েকটি বিষয় আপনাদের সাথে হয়তো বা এই সময়টা আহ সঠিক সময় না বাংলাদেশের জন্য, কিন্তু আমি যেই সময়টায় ফ্রি থাকি সপ্তাহের যে কোনো একটা সময়, ওই সময় বিশেষ ইম্পর্টেন্ট কিছু সাবজেক্টকে আমি টেনে আনি এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে যাতে আমি একটু আলাপ আলোচনা করতে পারি। কারণ বিভিন্ন সময় যে কথাগুলো আমি বলি এই কথাগুলোকে আপনাদের কাছে পৌঁছানো আমার জন্য অনেক সময় জরুরি মনে করি এবং এজন্যই আপনাদেরকে এই বিষয়গুলো টেনে আনি। আজকে সকালে নাগরিক টিভির সাথে আমি যখন কথাবার্তা বলেছি অনেকগুলো বিষয়ে আপডেট আমার কাছে ছিল, অনেকগুলো বিষয় আমার কাছে আপডেট ছিল না। এখন যে আপডেট গুলো আমার কাছে ছিল, ওই আপডেট গুলোকে আপনাদের সামনে আমি যদি কোনো অবস্থাতে নিয়ে আসতে পারি, তো আমার কেন যেন মনে হয় মানুষ হিসাবে, বাংলাদেশী হিসাবে এটা আমার দায়িত্ব। আ একজন মুসলমান হিসাবে, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যাতে আমি আপনাদের সামনে নিয়ে আসি। বাংলাদেশের ভাই বোনেরা, একটা বিষয় আমি যদি বলি স্রেফ আমি দুঃখ প্রকাশ করছি, আমার ভালো লাগছে না। টোটাল বিষয়টা কি? এটা বললে ন্যাকামো। কিন্তু যে বিষয়গুলো আপনাদেরকে না বললেই না, সে বিষয়গুলো কি? ছোট সময় আমরা দেখেছি, আমরা রাজনীতিবিদ দেখেছি, আমাদের টিচার দেখেছি, আমাদের বাবা-মাদেরকে দেখেছি, আমাদের পাড়া প্রতিবেশীদেরকে দিয়ে দেখেছি। তারা সামাজিকভাবে কতটা সচেতন ছিলেন, রাজনৈতিকভাবে কে কিভাবে দায়িত্ব পালন করেছেন বা কে কিভাবে আমরা দেশ গড়ার কাজে সামনে এগোতে দেখেছি। ছোট সময় আ লেখাপড়ার আ সময় অথবা পারিপার্শ্বিকতার জন্য আমরা অনেক সময় সঠিকভাবে আমাদের টিচারকে আমরা ইভালুয়েট করতে পারি নাই। আমাদের গার্ডিয়ানকে আমরা ইভালুয়েট করতে পারি নাই। আমাদের রাজনীতিবিদ বা সমাজের যারা নিজেদেরকে কমিউনিটি লিডার দাবি করে, তাদেরকেও আমরা ইভালুয়েট করতে ব্যর্থ হয়েছি একরকম। কিন্তু জীবনের আমাদের জীবন থেমে থাকেনি। আমরা লেখাপড়া করেছি, আপনারা লেখাপড়া করেছেন। আমরা আমাদের পারিপার্শ্বিকতাকে দেখেছি। ধীরে, ধীরে নিজেরা বড় হয়েছি, বুঝেছি যে আমাদের জীবনে কোথায় গিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে বা কোন কিছু আমাদেরকে ফেস করতে হবে। ঠিক সেরকমই একটা সন্ধিক্ষণে আমাদের চোখের সামনে, আপনার আমার সবারই চোখের সামনে মুক্তিযুদ্ধ নামক একটা ড্রামা সংঘটিত হয়। মুক্তিযুদ্ধ নামক যে ড্রামাটা ছিল ১৯৬৮ সালে, ৬৯ সালে, ৭০ সালে এই ড্রামাটা কন্টিনিউ করেছে। এবং এ সময় আমার বাবা-মা, আপনাদের বাবা-মা, আত্মীয়স্বজন অথবা আমাদের মুরব্বিরা ওই মুক্তিযুদ্ধ নামক ওই ড্রামাটায় অংশগ্রহণ করেছিল। যারা আজকের বলে বেড়ায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমরা গর্বিত মুক্তিযোদ্ধা। আমি তাদের সাথে দ্বিমত পোষণ করি না, যেহেতু আমার আত্মীয়স্বজনও অনেকেই মুক্তিযোদ্ধা। কিন্তু সমস্যাটা একটা জায়গায়। সেটা হচ্ছে কি? আমরা যে টিচারকে দেখেছি আমাদেরকে লেখাপড়া করাতে, ওই টিচার যখন রাজনৈতিকভাবে তার সচেতনতা দেখিয়েছে, ওই সচেতনতাটাকে আমরা কিভাবে দেখেছি? ঠিক আছে, আমরা কিভাবে দেখেছি? আমরা মনে করেছি আমাদের লেখাপড়া জানা ওই শিক্ষক ব্যক্তি জীবনে যে সমস্যাটা যেভাবে ইভালুয়েট করছে আমরা মনে করেছি সত্যভাবেই করেছে আমাদের ওই শিক্ষক। কিন্তু আজকের এই বয়সে এসে আমি যখন আমার একজন শিক্ষককে ইভালুয়েট করতে যাই, আমার গার্ডিয়ানদের ইভালুয়েট করতে যাই, আমার আত্মীয়-স্বজনদেরকে ইভালুয়েট করতে যাই, আমার মনের মধ্যে অনেক হতাশা জন্ম হয়। আমার মনের মধ্যে অনেক প্রশ্ন জন্ম হয়, যেটা আপনাদেরও হয়তো হয়। ছোটবেলায় আমরা শুনেছি যে আ ইন্দিরা গান্ধী বাংলাদেশের উপরে খুব আ উম রহম করে গেছে। মুক্তিযুদ্ধে আমাদেরকে আ সমর্থন দিয়েছে। এমনও গান গেয়েছে, সোনার বাংলা স্বাধীন করলো গান্ধী ইন্দিরা। এ ধরনের গান বাংলাদেশে অহরহ আমরা শুনেছি। কিন্তু আমরা কি কখনো বুঝেছি যে এই গানটা ছিল আমাদেরকে ওই ছোট সময়ে জাস্ট একটা ম্যানিপুলেশন। আমাদেরকে জাস্ট বুঝানো ইন্ডিয়ার প্রতি আমাদের জন্য একটা প্রীতি বাড়ে। ইন্ডিয়াকে আমরা যেন সম্মান করতে শিখি। এই সম্মানটার জন্য তাদের এন্টাইটেলমেন্ট এটার জন্য তাদের প্রাপ্য। কিন্তু ঘটনাটা কি ছিল? ঘটনাটা ঐরকমই ছিল। আমরা ওই সময় বুঝি না। আমরা লেখাপড়ার দিক থেকে, জ্ঞানের দিক থেকে, দূরদর্শিতার দিক থেকে, রাজনৈতিক দিক থেকে আমরা এতটা প্রজ্ঞা নিয়ে পৃথিবীকে দেখি নাই যে পৃথিবীতে আমরা বুঝতে পেরেছি যে
যেই সোনার বাংলার গল্প আমাদেরকে শোনানো হয়েছে, যে সোনার বাংলার গান আমাদেরকে শোনানো হয়েছে, ওটা মূলত স্বাধীনতার স্বপ্ন বলতে কোনো কিছু ছিল না, সেটা ছিল একটা দুঃস্বপ্ন। উদাহরণ দিলে আপনারা হয়তো একটু বুঝবেন। আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম, উনি ওনার জীবনে একটা কবিতা লিখে গিয়েছিল। কবিতাটা লিখেছিল কাকে নিয়ে? আধুনিক টার্কির ফাদার মোস্তফা কেমাল আতাতুর্ককে নিয়ে। উনি কি লিখেছিলেন? কামাল তুনে কামাল কিয়া ভাই। এই যুগে এসে আমি, আপনি যারা একটু লেখাপড়া করেছি, আসলে মোস্তফা কেমাল আতাতুর্ক মুসলমান ধর্মে কোনো কামাল বা কোনো কিছুই করে নাই যার জন্য মুসলিম বিশ্ব তার কাছে ঋণী থাকতে পারে। অথচ আমাদের কাজী নজরুল ইসলাম তাকে নিয়ে একটা কবিতা রচনা করে ফেলেছে। বেসড অন হোয়াট? বেসড অন রং ইনফরমেশন, ফলস ইনফরমেশন। ঠিক আছে, আমরা এই ফলস ইনফরমেশনের উপরে আমরা আমাদেরকে দেশের স্বাধীনতার কথা বলি, আমরা আমাদের দেশপ্রেমের কথা বলি। আজকের দেশের 50 বছরও অধিক, আমরা যদি 71 সালের কথা বলি তাহলে 52-53 বছর পরে আজকের আমরা এখন ধীরে ধীরে বুঝতে পারছি যে ভারত বাংলাদেশিদের কি মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল? ওই সময় আমাদের রিফিউজিদেরকে তারা কি আসলে আশ্রয় দিয়েছিল? আমাদের মুক্তিযোদ্ধা নামক যারা আমাদের দেশের জন্য রক্ত দিতে গিয়েছে, জীবন দিতে গিয়েছে, তাদের এই জীবন দেওয়াটা কি সার্থক ছিল? তাদের এই রক্ত দেওয়াটা কি প্রয়োজন ছিল? কতটা সার্থক ছিল? আমরা এই কথাগুলো এখন চিন্তা করি এবং অনুধাবন করার চেষ্টা করি। এখন এগুলো যখন আমরা অনুধাবন করতে যাই, আমরা অনুধাবন করতে গিয়ে আমরা মূলত কি পাই? আপনাদেরকে আমি বলি, অনেকেই জেনে থাকবেন, আমাকে অনেকে ব্র্যান্ড করে জেকব মিল্টন সে তো অ্যান্টাই ইন্ডিয়ান একজন মানুষ, অর্থাৎ আমি ইন্ডিয়াকে পছন্দ করি না, যার জন্য ইন্ডিয়া সম্পর্কে যে কোনো সময় একটা কথা বলতে গেলেই আমি যা বলি এটা আপনারা অনেকেই ধরে নেন, জেকব ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনাদেরকে আমি গোড়ায় টেনে আনি। আচ্ছা, বাংলাদেশি ভাই ও বোনেরা, আমাদের প্রতিবেশী কেউ, আমাদের ভাই ভাইয়ের মধ্যে যদি ঝগড়া বাঁধানোর জন্য কেউ এসে আমাকে 50 টাকা দিয়ে বলে, যা তোর ভাইয়ের মাথায় একটা বাড়ি দে, আপনার কি মনে হয় যে বাড়ি দিতে বলেছে সে আমাদের পারিবারিক বন্ধু না আমাদের পারিবারিক শত্রু? আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, পশ্চিম পাকিস্তানিরা কোনো অবস্থাতেই ভালো ছিল না এবং আমাদের প্রতি ন্যায় কাজ করে নাই, আমাদের যেটা প্রাপ্য আমাদেরকে দেয় নাই। এখন কথা আছে, আজকের বাংলাদেশে আপনার পরিবারের দিকে আপনি তাকিয়ে দেখুন। আমি আমার পরিবারের, আমার আশেপাশের পরিবারের কয়েকজনকে আমি চিনি, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দেই। পরিবারের কোন সন্তান, ধরেন ২ টা সন্তান আছে। এক সন্তান যদি ডাক্তার হয় এবং আরেক সন্তান যদি অশিক্ষিত হয়, কি মনে হয় ওই তার সন্তান অশিক্ষিত সন্তানকে যোগ্য মর্যাদাটা দিয়ে সে ভাইয়ের অধিকার দেয় এবং ভাগ বাটোয়ারা করতে গেলে তার প্রতি ফেয়ার হয়? বাংলাদেশের ভাই বোনেরা বিষয়টা একটু চিন্তা করে দেখুন তো। তো পশ্চিম পাকিস্তানিরা যখন পূর্ব পাকিস্তানিদের উপরে জুলুম করেছিল, তৎকালীন বাংলাদেশিদের নেতা শেখ মুজিবুর রহমান চিন্তা করেছিলেন যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের পজিশনকে দাঁড় করাবো সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে, গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে, রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে। ওই সময় শেখ মুজিবুর রহমান যথাসাধ্য চেষ্টা করেছেন। শেখ মুজিবুর রহমানকে এই যুগে আমি বা আপনি বা অন্য ১০ জন আমরা বসে গালিগালাজ করতে পারি। হ্যাঁ, শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব দুর্বল ছিল। শেখ মুজিবুর রহমানের ইংরেজি খারাপ ছিল। শেখ মুজিবুর রহমান এইটা করে নাই। শেখ মুজিবুর রহমান ওইটা করে। কিন্তু আমি কোনোভাবে তাকে এভাবে টানবো না একটা কারণের জন্য। ওই সময় উনার কাছে যতটুকু ইনফরমেশন ছিল, উনি যতটুকু বুঝেছে বা যতটুকু উনার সাধ্যে কুলিয়েছে, উনি চেষ্টা করেছে আমাদেরকে মুক্ত করার জন্য। ঠিক যেমনি কাজী নজরুল ইসলামের কাছে মোস্তফা কেমাল আতাতুর্ক সম্পর্কে যতটুকু ইনফরমেশন ছিল, উনি চেষ্টা করেছে একটা কবিতা লিখতে, যার জন্য উনি লিখেছে কামাল তুনে কামাল কিয়া। এই জন্য কি আমি কাজী নজরুল ইসলামকে খারাপ বলবো? এর জন্য কি কাজী নজরুল ইসলামকে আমি অবিবেচক এবং প্রজ্ঞাহীন অথবা অদূরদর্শী একজন লেখক বলবো? না, আমি সেটা করব। কেন করব? ওনার কাছে যতটুকু তথ্য ছিল উনি চেষ্টা করেছেন। শেখ মুজিবুর রহমান চেষ্টা করেছে আমাদেরকে ৭.৫ কোটি মানুষকে যেভাবে করতে, উনি ওনার মতো করে করেছে। ছোট সময় থেকে শুনেছি মুজিব শেখ অত্যন্ত বড় মানের নেতা ছিল। মুজিব শেখ অত্যন্ত শিক্ষিত ছিল। মুজিব শেখের অনেক ক্লাস অনেক বড় ছিল। কিছু শুনেছি।
উনি কোনো ভুল করতে পারে না। উনি বাংলাদেশীদেরকে নিয়ে কোনো ভুল করে নাই। কথাবার্তা আমিও শুনেছি, আপনারাও শুনেছেন। কিন্তু বাস্তব অর্থে উনিও ছিল রক্ত মাংসের একজন মানুষ। উনার ভিতরেও ভুল ত্রুটি ছিল। উনার ভিতরেও অদূরদর্শিতা ছিল। উনার ভিতরেও ভুল সিদ্ধান্ত ছিল। উনি কখন বড় নেতা হবেন? কখন বড় নেতা হবেন? বাংলাদেশী ভাই ও বোনেরা, আজকে কি আমি আপনাদেরকে মোটিভেট করতে চাচ্ছি? মোটিভেশন এর কথাটা একটু পাশে রাখি। মুজিবুর রহমান সাহেব একজন নেতা ছিলেন। কিন্তু নেতা হওয়ার আগে উনি ছিলেন একজন মানুষ। তার ভিতরে ভুল ত্রুটি ছিল, তার ভিতরে সঠিক সিদ্ধান্ত ছিল, তার ভিতরে দেশপ্রেম ছিল, তার ভিতরে প্রজ্ঞা ছিল, তার ভিতরে অদূরদর্শিতা ছিল এবং ভুল ত্রুটিও ছিল। উনি ওনার জীবদ্দশায় উনার ভুল ত্রুটি উনি স্বীকার করেছে কি করে নাই। এই ১৯০০ আই এম সরি ২০২৩ সালে এসে এই বিষয়গুলো নিয়ে আমি আর কথা না বলি। কিন্তু উনি সাধ্যমত চেষ্টা করেছে যে বাংলাদেশের ৭.৫ কোটি মানুষকে কিভাবে মুক্ত করে তাদের অধিকারটা ফিরিয়ে দেয়া যায়। চেষ্টা করেছে। যাই হোক, উনি যেভাবেই হয়েছে বাংলাদেশের স্বাধীনতা হয়েছে। পরবর্তী সময়ে আ হাসিনা শেখের আ আম সরি আ শেখ মুজিবুর রহমান সাহেবের অ্যাসাসিনেশন এর পরে আ খন্দকার মোশতাক ছিল, খালেদ মোশাররফ ছিল, কর্নেল তাহের ছিল। এ ধরনের অনেক আলোচিত চরিত্র বাংলাদেশে এসে তারাও তাদের ওয়েতে চেষ্টা করেছে বাংলাদেশের বিষয়ে নাক গলাতে। বাংলাদেশের বিষয়ে কন্ট্রিবিউট করতে। কখনো তারা নিজে থেকে এসেছে, কখনো তারা বিদেশীদের স্বার্থে এসছে। পরবর্তী সময়ে একজন আসলো। যেই ভদ্রলোক আসলো, উনি এসে মিলিটারি ব্যারাক থেকে, বাট হি ইস নট এ নিউ ওয়ান। ওই মুক্তিযুদ্ধের সময় যখন ওনার র‍্যাংক ছিল কর্নেল, উনি উনার সাধ্যমতো চেষ্টা করেছে তাদের দূরদর্শিতা দিয়ে স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত উনিও চেষ্টা করেছে উনার সাধ্য। উনার ভিতরে ভুল ত্রুটি ছিল? অফকোর্স ছিল। উনার ভিতরে কি এমন কিছু ছিল যে উনি দেশের বিরুদ্ধে কাজ করেছে? না, এ কথা বলা যাবে না। কিন্তু বাংলাদেশের প্রতিটা ইনফ্রাস্ট্রাকচার এর কথা যদি আপনারা চিন্তা করেন, বাংলাদেশের প্রতিটা দিক যদি আপনারা চিন্তা করেন, দেখবেন উনার টাচ ছিল। উনি চেষ্টা করেছে বাংলাদেশটাকে কিভাবে গড়া যায়, বাংলাদেশ থেকে কোন দিকে নেয়া যায়। উনি এগুলো নিয়ে আলাপ আলোচনা করেছেন। চেষ্টা করেছেন জ্ঞানী লোকজনদেরকে তার দলে টানতে। চেষ্টা করেছিলেন রাষ্ট্র গড়ার কাজে দল, মত নির্বিশেষে সবাইকে একভাবে নিয়ে আসতে। তারা এনেছে। যতটুকু পেরেছে উনি করেছে, যতটুকু পারেন নাই উনি করেন নাই। এখন একটা জায়গায় আমি ফিরে আসি। মুজিব শেখ জেনে বা না জেনে বাংলাদেশে উনি একবার একটা রাষ্ট্রের শাসন ব্যবস্থা করতে চেয়েছিলেন, যেখানে উনি বলেছেন বাকশাল। বাকশালের ভিতরে উনি সোশ্যালিজমকে টানার চেষ্টা করেছে, বাকশালের ভিতরে উনি সেকুলারিজম টানার চেষ্টা করেছে। এর ভিতরে ভুল ত্রুটি, সময়োপযোগী অন্য কোনো কিছু, এগুলো আমি তার মৃত্যুর এত বছর পরে আমি এগুলা টানতে যাব না। কেন টানতে যাব না? কারণ এগুলো নিয়ে টেনে এখন আর কোন লাভ নেই। আজকের মুজিব শেখ আমাদের মধ্যে নেই। জিয়া রহমান সাহেবও উনি চেষ্টা করেছে একটা রাষ্ট্রের অবকাঠামোর দিক থেকে সার্বিকভাবে করতে। পরে উনি চেষ্টা করেছে বাংলাদেশকে কাঁধে করে একটা উন্নত দেশের স্বপ্ন নিয়ে দেশটাকে গড়ার জন্য। উনি কতটা সফল হয়েছে না হয়েছে, মৃত্যুর এতদিন পরে আমি ওটাকেই টেনে আনবো না ওনারা ভালো ছিলেন না খারাপ ছিলেন। আমি কি পুরনো ইতিহাসগুলোকে কোনো অবস্থাতে কি আমরা কনক্লুড করতে পারি? নবাব স্যার সলিমুল্লাহ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, তারপরে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান। আমি যদি এদের সবাইকে সবার কন্ট্রিবিউশন এর কথা চিন্তা করি, আমি এদেরকে শুধু একটা ওয়েতে সম্মান করি এবং ভালোবাসি। ওনারা সবাই ছিলেন স্বাধীন বাংলাদেশের ফাউন্ডিং ফাদার। বাংলাদেশের জন্য ওনারা যথাসাধ্য চেষ্টা করেছে। এখন আমরা জনগণ, ওনারা তো নেতা ছিলেন। ওনারা ওই সময় কারো কাছে ওনারা ছিলেন আমাদের রোল মডেল। কেউ কাউকে আমরা স্বপ্ন দেখেছি যে ভবিষ্যতে আমরা শেখ মুজিবুর রহমান হব, আমরা হামিদ খান ভাসানী হব, আমরা শেরে বাংলা হব, আমরা জিয়াউর রহমান হব, আমরা নবাব স্যার সলিমুল্লাহ হব। এভাবে চিন্তা করে আমরা বড় হয়েছি। ঠিক আছে? এখন এই চড়াই উতরাই পার হয়েছে ৮০ দশকের শেষ পর্যন্ত। ওই সময় এসে আমরা টের পেলাম বাংলাদেশে হোসেন মোহাম্মদ এরশাদ নামে একজন আর্মির জেনারেল কোন একটা ওয়েতে বাংলাদেশের শাসনভার গ্রহণ করে ৯ বছর শাসন করেছে।
এই ৯ বছরের শাসন আমলে বাংলাদেশে প্রত্যেক মানুষ কেউ হ্যাপি ছিল, কেউ সন্দিহান ছিল। আমরা চেষ্টা করেছি ওই সময়টার দিকে যদি আমরা তাকাই, দেশের উন্নতি হয়েছে। দেশের স্বাধীনতা কতটুকু ছিল এবং না ছিল এই বিচার যদি আমরা না করি, আমরা এতটুকু বলতে পারি উনি চেষ্টা করেছে বাংলাদেশের আ রাষ্ট্রায়ত্ত সব সম্পদগুলোকে একত্র করে গুছিয়ে পিঠে করে চেষ্টা করেছে সামনে যদি কিছু একটা করা যায়। উনার ভিতরে ব্যর্থতার আ সীমা ছিল না। সফলতাও কিছুটা ছিল। কিন্তু মোটিভেশন দিক থেকে, নীতিগত দিক থেকে উনার অবস্থান নিয়ে আমি কোন মন্তব্য করব না। কারণ ওই ভদ্রলোক এই পৃথিবীতে আর ভালো করেছে, খারাপ করেছে, যতটুকু করেছে, যতটুকু সুযোগ পেয়েছে, করেছে। এই কথাগুলো আজকের আমি কেন বলি? এই উনাদের কথাগুলো যেন শেষ হচ্ছে না। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য, যেই বিষয়গুলো নিয়ে কথা বললে আমাদের দেশের উন্নতি হবে, যেই কথাগুলো নিয়ে কথা বললে বাংলাদেশের কর্মকাণ্ড এবং স্পৃহাকে আমরা পরবর্তী ধাপে নিয়ে আমরা এক আধুনিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে গড়ে তুলতে পারি, এই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই না। আমরা দেশ নিয়ে কথা বলতে গেলে আমরা সবসময় বলি মুক্তিযুদ্ধে কি হয়েছে, কে কি কন্ট্রিবিউট করেছে, কোন যুগে কার কি ব্যর্থতা ছিল। whereas আমরা ব্যক্তি হিসাবে এই যুগে এসে আমাদের ব্যর্থতার দিকে তাকাই। ৯০ সালের দিকে তাকান। বিএনপি ক্ষমতায় এসছে, খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন। আমরা তার সফলতা ব্যর্থতা, তারপরে ১৯৯৬ সালে হাসিনা শেখ ক্ষমতায় এসছে, সফলতা ব্যর্থতা, আজ পর্যন্ত সবার সফলতা ব্যর্থতা এগুলো নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করতে যাই, এই আলোচনা শেষ হবে না। এখন আমরা কি শুধু এই ব্যর্থতার আলোচনা নিয়ে আদা ছোড়াছুড়ি করে আমাদের দেশের বর্তমান দুরবস্থা থেকে আমরা কি বেরিয়ে আসতে পারবো? আমি তো দেখি। কিন্তু আমরা এমনই ভাবে নিজেদেরকে গাইড করছি যেন এর বাইরে আমাদের আর কোনো আলাপ আলোচনা নাই। আমরা এই দেশটাকে গড়ে তোলার জন্য একটা বলিষ্ঠ রাজনৈতিক দলের দরকার, যে রাজনৈতিক দলটা সঠিকভাবে নেতৃত্ব দিবে। আমাদের চোখের সামনে ওই রাজনৈতিক দলটা কি রয়েছে? বাংলাদেশ ১৭ কোটি মানুষের দেশ। এখানে রাজনৈতিক মতবাদের অভাব নেই, রাজনৈতিক দলের অভাব নেই, রাজনৈতিক সমর্থকদের অভাব নেই, রাজনৈতিক স্লোগানের অভাব নেই। কিন্তু অভাব একটা জায়গায় রয়েছে। অভাবটা হলো দেশকে ভালোবাসে, দেশ আগে, দল পরে, দলের নেতা তারপরে, এই চিন্তা করার মানুষের অভাব আমাদের রয়েছে, শুধু রয়েছে না, এটা কি মেনে নিয়ে আজকের আমরা বাংলাদেশের যারা বেঁচে আছি প্রতিনিয়ত এই অভাবটাকে আমরা দেখার চেষ্টা করি। আপনারা চিন্তা করে দেখেন, আওয়ামী লীগ রাজনীতি করে, আওয়ামী লীগ বাংলাদেশের পুরনো দল, রাজনীতি করে। কিন্তু এই দলের নেতা সমর্থক যারাই আছে, নেতা কর্মী সমর্থকদের কাছে তাদের দলটাই জনপ্রিয়। তাদের দল না, তাদের দলের নেত্রী। এটা তো দল না, এটা একটা বিজনেস, এটা একটা বিজনেস অর্গানাইজেশন, এটা একটা এখন ওই বিজনেস অর্গানাইজেশন নেম আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, লীগ, হারামজাদা লীগ, শ্রমিক লীগ, তাদের কাছে এটা রাজনৈতিক দল না, এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান। এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হাসিনা শেখ অথবা শেখ পরিবার। এখন কোন একটা কোম্পানি নিজেকে যদি রাজনৈতিক দল হিসাবে পরিচয় দেওয়ার পরে বলে যে এই দেশের ভালো মন্দ আমি দেখবো, কারণ মুক্তিযুদ্ধ আমি করেছি, আমরা করেছি, মুক্তিযুদ্ধের মালিক আমি, আমরা এই সাবজেক্টটাকে কিভাবে ইভালুয়েট করতে পারি? আপনি বাংলাদেশের সিটিজেন, নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক। যে শিক্ষিত সচেতন নাগরিক হিসাবে ওই সময় ওই মুক্তিযুদ্ধ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধটা আসলে কি আমরা এভাবে নিরূপণ করতে পারি যে মুক্তিযুদ্ধটা ছিল আওয়ামী লীগের পারিবারিক সম্পদ? আওয়ামী লীগের আসলে এই আওয়ামী লীগের যে ব্যবসা প্রতিষ্ঠান, এইটায় মুজিব শেখ অথবা তার পরিবারের বিনিয়োগ কি ছিল, যেটাকে বলে ইনভেস্টমেন্ট কি ছিল? একটু একা একা চিন্তা করেন। শেখ মুজিবুর রহমান এই দল তৈরি করেন, এই দলটা তৈরি করেছিল হামিদ খান ভাসানী, এই দলটা তৈরি করেছিল মাওলানা শামসুল হক, এই দলটি তৈরি করেছিল মাওলানা আব্দুর রশিদ কোবানিস। এর পরবর্তী সময় মুজিব শেখ আর কিছু করুক আর না করুক, এই আওয়ামী মুসলিম লীগকে আওয়ামী লীগ করে ওটাকে তার পৈতৃক সম্পত্তি বানাতে সক্ষম হয়েছে দুইটা কারণ। লম্বা চূড়া ছিল, পেশি শক্তি ছিল, লম্বা চূড়া কথা বলতে পারত,
যেটা হামিদ খান ভাসানী পারে নাই, আব্দুর রশিদ তর্ক বাগিশ পারে নাই, মাওলানা শামসুল হক পারে নাই। তারা এই কাজটা করে গেছে। তারা আওয়ামী লীগের ইনভেস্টমেন্ট হিসাবে এই পেশি শক্তি এবং উপস্থিতি একটু কোনো লোকই ক্ষেত্রপ্রাপ্ত কোনো মুক্তিযোদ্ধা না। বৈঠক মানে সার্বিকভাবে উন্নয়নের দিক থেকে অথবা সফলতার দিক থেকে যদি আপনি বিবেচনা করেন, আওয়ামী লীগের কোন একজন নেতাকে আপনারা খুঁজে পাবেন না যারা যুদ্ধক্ষেত্রে অসম সাহসিকতার সাথে যুদ্ধ করে যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, কেউ নেই। কিন্তু তারা বলে তারা মুক্তিযুদ্ধের দাবিদার। আমি শেখ মুজিবুর রহমানকে মুক্তিযুদ্ধের সময় সিভিল রাজনৈতিক দলের নেতা হিসাবে মেনে নিতে আমার কোনো কষ্ট হয় না। কিন্তু আমি একা চিন্তা করি এই মুক্তিযুদ্ধ নামক এই বিষয়টা শেখ ফ্যামিলি অথবা আওয়ামী ঘরানার লোকজনদের ইনভেস্টমেন্ট কি ছিল? যারা যুদ্ধ করেছে তারা দাবি করছে তারা মুক্তিযুদ্ধ করেছে। এখন বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সবার অবস্থান কি আওয়ামী লীগের মধ্যে, নাকি মুক্তিযোদ্ধাদের ভিতরে কেউ বিএনপিও করে, মুক্তিযোদ্ধাদের ভিতরে কেউ অন্যান্য দল করে, করতে পারে, কিন্তু মালিকানাটা আওয়ামী লীগের। দেখা যায় আওয়ামী লীগের চেয়ে বিএনপি, বামপন্থী অন্যান্য দল যারা আছে সেখানে মুক্তিযোদ্ধার সংখ্যা অনেক বেশি, কিন্তু মালিকানা দাবি করছে আওয়ামী লীগ। বাংলাদেশি ভাই বোনের একটু চিন্তা করে দেখেন, যেই দলটির ভিতরে মুক্তিযুদ্ধের সংখ্যা কম, মুক্তিযোদ্ধার সংখ্যা কম, যে দলটির ভিতরে বীর শ্রেষ্ঠ নেই, বীর উত্তম নেই, বীর বিক্রম নেই, বীর প্রতীক নেই, সারা মুক্তিযুদ্ধের ধারক, বাহক, বাবা মা এবং মালিক। ওয়েল, এখন আরো একটা কথা বলি, আপনি বা আমি যারাই আওয়ামী লীগ করি তারা যদি ধরে নেই যে আমরা আওয়ামী লীগ হলো একটা বিজনেস অর্গানাইজেশন, অর্থাৎ একটা কোম্পানি, একটা বিজনেস বাণিজ্য প্রতিষ্ঠান, এবং আমরা সবাই ওই বাণিজ্য প্রতিষ্ঠানটির কর্মচারী অথবা বাণিজ্য প্রতিষ্ঠানটির সমর্থক, এইটা যদি হয়, এবং আমরা যদি ধরি বাংলাদেশের 17 কোটি মানুষ, যারা 17 কোটি মানুষের মধ্যে যারাই আওয়ামী লীগ করে সবাই এই আওয়ামী প্রতিষ্ঠানটির কর্মচারী এবং প্রজা, এটা যদি আমরা মেনে নিই তাহলে আর কোনো সমস্যা। কিন্তু সমস্যা একটা জায়গায়, সত্যিকার অর্থে বাংলাদেশের আওয়ামী লীগ যারা করে তারা তো প্রজা না। এখন এই প্রজা হিসাব বাহ্যিক অর্থে সামনে যারা আছে তাদের অনেকেই প্রজা হিসাবে তারা মেনে নিয়েছে। আওয়ামী লীগের সিনিয়র সুবিধাভোগী যারা, তারা সবাই মনে মনে পছন্দ করুক না করুক, তারা মেনেই নিয়েছে তারা আওয়ামী ঘরানার কর্মচারী হিসাবে। তারা কখনো হাসিনার স্লোগান দেয়, কখনো তারা মুজিবের স্লোগান দেয়, কখনো তারা মুখকে সরওয়ার্দির স্লোগান দেয়। কিন্তু তারা একবারও কেউ চিন্তা করে আওয়ামী লীগের সঠিক রাজনীতির নর্মটা কি, তাদের উদ্দেশ্যটা কি? একটু আপনারা যদি একটু বিবেচনা করেন, আওয়ামী লীগের আসলে লক্ষ্য যদি বাকশাল কায়েমের কথা বলেন, না তারা সেখানে নাই। তাহলে আওয়ামী লীগের রাজনৈতিক উদ্দেশ্য এবং লক্ষ্য কি? ভারতের সেবা করা, ভারতের কল্যাণ বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যে প্রতিষ্ঠা করা, নাকি বাংলাদেশের সার্বভৌমত্বকে সামনে রেখে একটা দেশ হিসাবে বাংলাদেশকে জাতি হিসাবে পৃথিবীব্যাপী বুক উঁচু করে দাঁড় করানো? আওয়ামী লীগের আসলে উদ্দেশ্য এবং লক্ষ্য কি? আওয়ামী লীগের উদ্দেশ্য এবং লক্ষ্য কি এটা হওয়া উচিত হাসিনা শেখ কত ডলারের মালিক, অথবা ছেলে 30 বিলিয়ন ডলারের মালিক কিনা, বা বা আওয়ামী লীগের নেতারা ঘরের ভিতরে 1,000 কোটি টাকা সঞ্চয় করেছে কিনা? বিষয়টা একটু চিন্তা করুন, আওয়ামী লীগের উদ্দেশ্য এবং লক্ষ্য কি? যেই লোক জয় বাংলা স্লোগান দেয়, জয় বাংলা স্লোগানের পরে তার অ্যাকাউন্টে যদি কয়েক হাজার কোটি টাকা না থাকে, 2 দিন পরে জয় বাংলা স্লোগান বন্ধ হয়ে যায়, তাহলে আওয়ামী লীগের লক্ষ্য কি, উদ্দেশ্য কি? আওয়ামী লীগের লক্ষ্য এবং উদ্দেশ্য হয় টাকা কামানো, নতুবা ভারতের কল্যাণ বাংলাদেশে রক্ষা করা। ভারতের কল্যাণ কি? বাংলাদেশ যদি স্বাধীন সার্বভৌম জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়ায়, সেটা ভারতের জন্য দুঃসংবাদ। তাইলে ভারতের জন্য সুসংবাদ আনার জন্য হাসিনা শেখ এবং আওয়ামী লীগ কি করতে পারে? স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যাতে মাথা উঁচু করে পৃথিবীর সামনে দাঁড়াতে না পারে, সেজন্য যা করার আওয়ামী লীগ করছে। এখন এই ২০২৩ সালের জুলাই মাসের 15 তারিখে আপনাদের সাথে এইসব আজাইরা কথা আমি কেন বলছি? বাংলাদেশি ভাই ও বোনেরা, আমরা আসলে আমাদের স্বাধীনতার জন্য কতটুকু স্যাক্রিফাইস করেছি? আমরা আমরা 2.5 থেকে 3 লক্ষ লোক জীবনহানি হয়েছে, গানে বায়ে হয়তো পাও হয় নাই।
কিছু লোক পঙ্গু হয়েছে, লাখখানেক লোক মারা গেছে, কিছু লোক মহিলা আমাদের মা বোন ধর্ষিতা হয়েছে। আমরা সেই ৩ লক্ষকে ৩০ লক্ষ বানিয়েছি। আমরা জীবন বাজি রেখে আমাদের মিলিটারির লোকজন সেক্টরকে কমান্ড করেছে, যুদ্ধ করেছে। যারা যুদ্ধ করেছে, সফলভাবে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে, আমরা তাদেরকে বলি ২ পয়সার মেজর। অথচ যারা যুদ্ধ করে নাই, যুদ্ধক্ষেত্রে কোনো ভূমিকা পালন করে নাই, তাদেরকে আমরা বানাই মহানায়ক। তো তাইলে কোথায় গেল? আমরা যে সঠিক স্বাধীনতা পেয়েছি কি পাইনি, এটা নিয়ে আলাপ আলোচনার জায়গাটা কোথায়? আমরা কথায় কথায় বলি ভারতের কাছে আমরা কৃতজ্ঞ। আমি যদি এই প্রশ্নটা করি, আমরা কিসের জন্য কৃতজ্ঞ? লোকজন বলে, ভাই আমাদের রিফিউজিদের জায়গা দিয়েছে। আচ্ছা, দিয়েছে। আবার তারা বলে, আমাদের কষ্ট দিয়েছে মুক্তিযোদ্ধারা, আমাদেরকে ট্রেনিং দিয়েছে, দিয়েছে, কোনো সন্দেহ নাই। যারা এই কথাটা বলে তাদেরকে আমি যখন জিজ্ঞাসা করি ঘুরে যে, ভাই রিফিউজিদের কি তারা আশ্রয় দেয় না? একা একা চিন্তা করে দেখেন। একসময় তারা আমাদের পার্বত্য চট্টগ্রামের উপজাতি রিফিউজি যারা মিজোরামে গিয়েছে তাদেরকেও তারা আশ্রয় দিয়েছে। ত্রিপুরায় যারা গিয়েছে তাদেরকে তারা আশ্রয় দিয়েছে। ওখানে যারা গিয়েছে তাদেরকে ট্রেনিং দিয়েছে। ওখানে যারা গিয়েছে তাদেরকে অস্ত্র দিয়েছে। ওখানে যারা গিয়েছে তাদেরকে মেডিকেল ট্রিটমেন্ট করিয়েছে। এবং ওই উপজাতিদেরকে সশস্ত্র করে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়েছে জঙ্গি তৎপরতা চালানোর জন্য, যে জঙ্গিরা স্বাধীনতার পর থেকে আজ অবধি ৫০,০০০-এর উপরে বাংলাদেশি সামরিক এবং বেসামরিক লোকজনদেরকে হত্যা করেছে। এখন আমরা কি এজন্য কৃতজ্ঞ যে ভারত আমাদেরকে এতগুলো সোলজার মেরেছে, আমাদের বাঙালিদের মেরেছে, তো আমরা কৃতজ্ঞ? আপনারা এটা বলতে চাচ্ছেন? আপনারা যদি বলেন আমাদেরকে ট্রেনিং করিয়েছে, আমাদেরকে থাকার জায়গা দিয়েছে, আর আমি বলবো উপজাতিদেরকেও থাকতে দিয়েছে, তাদেরকেও থাকার জায়গা দিয়েছে, আমাদেরকেও স্বাধীনতা স্বপ্নের কথা বলেছে, চুমলানকেও স্বাধীনতার কথা বলেছে, আমরা কোন দিকে যাব? আসলে কোটা স্বাধীনতার যুদ্ধ ছিল। এবং যারা আমরা আজকের বলি ভারত আমাদেরকে উপকার করেছে, আসলে কোথায় উপকারটা করেছে স্পেসিফিক আমি যখন জানতে চাই, ঠিক আছে, আমরা যদি আসলে জানতে চাই কোন জায়গায় আমাদেরকে উপকার করেছে, আমি কোথাও খুঁজে পাই। কোন বিষয় তারা আমাদেরকে উপকার করেছে, আমরা তা খুঁজে পাই। যাক, আমি বিষয়টা বাদ দিই। সেই থেকে এবার আসেন বিএনপির দিকে। ৯০-এর স্বৈরাচার আন্দোলনে এরশাদ সাহেবের পতনের পরে বিএনপি ক্ষমতায় এসছে। অনেক আশা আকাঙ্ক্ষা ছিল যে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করেছে, বেগম খালেদা জিয়ার মতো একটা নেতৃত্ব আছে, সেখানে উনি দলটাকে গঠন করবেন, যা কিছু করবেন। আমি ওনাকেও দোষ দিতে চাই না, উনিও যথাসাধ্য চেষ্টা করেছে। কথায় কথায় উনার মুখ থেকেও শুনেছি, আরো কিছু লোকজনদের মুখের থেকে শুনেছি, ভারত চারদিকে ৩ দিকে ঘেরা থাকার পরেও উনি যতটুকু চেষ্টা করেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে টিকিয়ে দেশটাকে কোনোভাবে সামনে এগোনো যায় কিনা। কিন্তু ওনাদের কারো কাছ থেকে কনভেনশনাল বা আনকনভেনশনাল কোনো পলিসি তারা তৈরি করে নাই। অর্থনৈতিকভাবে করে নাই, বৈদেশিক নীতির উপরে করে নাই, বাণিজ্যের দিক থেকে করে নাই, ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে করে নাই, প্রতিরক্ষার দিক থেকে করে নাই, এমন কিছু করে নাই যেটার উপরে বেস করে বাংলাদেশটা আজকে বুক উঁচু করে দাঁড়িয়ে বলবে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ। বৌদি, বিএনপির লোকজন, বিএনপির বেগম খালেদা জিয়া, ছেলে জনাব তারেক রহমান যদি এখন দাঁড়িয়ে বলে আমাদের এটা ছিল আর এই বিষয়টা আমরা উন্নতি করেছি, যেটা নিয়ে আমরা গর্ব অনুভব, ওনারা সরকার গঠন করেছে জিয়া রহমানের গুড নেমের উপরে। তার বাইরে ওনারা কি এসে বলবে আমরা এইটার উন্নয়ন করেছি? ওরা কি এটা বলবে যে বাংলাদেশের দুর্নীতিকে আমরা শেষ করেছি? ওরা কি এটা বলবে কনস্টিটিউশনের ভিতরে এমন কিছু ইম্প্র্যাকটিক্যাল দিক ছিল আমরা এটাকে রিভিউ করেছি? এমনকি বলবে সরকারের ভিতরে আমূল পরিবর্তনের জন্য আমরা এটা করেছি, আমাদের একটা বৈদেশিক নীতিকে আমরা স্বচ্ছভাবে ঢেলে সাজিয়েছি? বলতে পারবে না এবং নাই। কিন্তু অর্থনৈতিকভাবে দৈন্যতা, নিজেদের যে কোনো ভুল পলিসি এক্সিকিউট করতে গিয়ে দেশের সার্বিকভাবে ইনফ্রাস্ট্রাকচারকে উন্নতি না করে বদনামের ভাগী হয়ে তারা ক্ষমতা থেকে সরে গেছে ২০০৬-৭ সালে ৮ সালে, যেই সময় ফখরুদ্দিন মঈনুদ্দিনরা এসছে। এর মধ্যে হাসিনা শেখ ক্ষমতা এসেছিল। ক্ষমতায় প্রথমবার ৯৬ সালে হাসিনা শেখ ক্ষমতায় এসে রেকি করে গেছে। রেকি করার অর্থ বুঝেন? তারা এসে ৯৬ সালে দেখে গেছে কোন কোন জায়গায় হিট করলে অধিক মুনাফা হবে,
কত পয়সা বেশি চুরি করতে পারবে, কোন জায়গায় কি করবে, এগুলো 96 সালে সাজিয়ে গেছে এবং 2009 সালে এসে ওই যেসব জায়গা দেখে দেখে ঠিক করে গেছে সেখান থেকে তারা চুরি শুরু করেছে, বদমাইশি শুরু করেছে, হত্যা শুরু করেছে। আজকের টাকা বাংলাদেশে গত 15 বছর, 16 বছর, 17 বছর ধরে কোন সঠিক নির্বাচন নাই। বাংলাদেশের 17 কোটি মানুষ ভোট দিতে পারছে না। বাংলাদেশের মানুষ আজকে যখন বাজারে যায় তখন চা মরিচের তারা কেজি কিনে 400-500 টাকা দিয়ে, কালিজিরা কেজি তারা কিনে 2100-2200 টাকা দিয়ে। আজকের যখন বাজারে যায় তারা কষ্টে একটা গরুর মাংসের দিকে শুধু তাকায়। বাচ্চা বাজারে গিয়ে বাবাকে যখন বলে আমি গরুর মাংস খাবো বাবা, বাবা চোখ দিয়ে পানি ছেড়ে আরেক দিকে ঘুরে বাচ্চাকে নিয়ে বাসায় যায়। আমাদের এই দেশের এই বর্তমান পরিস্থিতির জন্য 17 কোটি মানুষ মোটেই দায়িকা। রাজনীতির নামে যারা অপরাজনীতির প্রচলন করেছে, এই অপরাজনীতির জন্য একটা রাজনৈতিক দলকে আমি দোষারোপ করি। কেন দোষারোপ করি? আপনারা রাজনীতি করতে নামছেন, পলিটিক্যালি আপনারা নিজেদেরকে ইফেক্টিভ করতে পারেন নাই, রিলেভেন্ট করতে পারেন নাই, সঠিক এক আন্দোলনের রূপরেখা নিয়ে দেশ গড়ার কাজে সফল হন নাই। আপনারা 50 বছর ধরে রাজনীতি করছেন, 50 বছরে আপনারা কিছুই করতে পারলেন না। আপনাদেরকে দিয়ে পরবর্তী 50 বছরে বাংলাদেশের উন্নতি হবে প্রমাণ কি? এবং শিক্ষিত কোন জনগোষ্ঠী বা ব্যক্তিকে পরিবারতান্ত্রিক রাজনীতিবিদরা, পরিবারতান্ত্রিক রাজনৈতিক যেই ভয়ানক মহিরূপ আছে, না কোন ব্যক্তিকে রাজনীতিতে ঢুকতে দেন না যারা যোগ্য। কোন রাজনৈতিক দল যাদের ভিতরে গণতন্ত্র মনা আছে, ভালো কাজ করার মতো যোগ্যতা আছে, কন্ট্রিবিউশন আছে, সততা আছে, রাজনৈতিক ভাবে তাদেরকে দাঁড় করাতে দেওয়া হয়, কেন দেওয়া হয়? ওই যে আমরা পরিবারতন্ত্রের ভিতরে ঢুকে গেছি, পরিবারতন্ত্রের ভিতরে ঢুকে আমরা দেখে গেছি যে এটা পারিবারিক সম্পত্তি। আওয়ামী লীগও পারিবারিক সম্পত্তি, বিএনপি দ্যাটস বিকাম পারিবারিক সম্পত্তি অ্যাজ ওয়েল। এখন আমরা এটা দেখে আমরা অনেকে যখন বলে যে আমি এই আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দেব, কিন্তু এরপরে ক্ষমতা আসবে তারেক জিয়া, তো আমার এই কথাটা যখন কেউ বলে শুনতে খারাপ শোনা যায়, কিন্তু এই কথাটার উত্তর কি তারেক রহমানের কাছে আছে? আওয়ামী লীগের লোকজনরা রাজনীতি করতে গেলে তারা চিন্তা করে ঢাকা 17 আসনে রক্ত দিলাম আমি, 17 আসনের রাস্তা ঝাড়ু দিলাম আমি, জয় বাংলা স্লোগান দিলাম আমি, কিন্তু নমিনেশনটা পায় ধারাপা, তাহলে আমি এখানে রাজনীতি করব কেন? মানে কথাটা যদি এই হয়, হাসিনা শেখের কাছে কি কোনো জবাব আছে? নাই। এবং আমরা এখনো কি মনে করি, আমরা যাই ছোটবেলায় আমরা বলেছি আমার টিচার ভালো কথা বলে, কোন টিচার বলেছে সোনার বাংলা স্বাধীন করলো গান্ধী ইন্দিরা, এটা তো ছোটবেলায় পড়ছে। কিন্তু এখন এই যুগে এসে আমি কি টিচারের মুখের দিকে তাকিয়ে বলছি যে স্যার আপনারা যে তত্ত্ব আমাদেরকে শিখিয়েছেন এই তত্ত্বটা তো ভুল ছিল? আজকে বাংলাদেশের প্রতিটা মন্দিরে এই কথা বলা হয়, যারা হিন্দু ভাইদের মধ্যে, হিন্দু বন্ধুর ভিতরে যারা বলে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তাদেরকে মন্দির থেকে বের করে দেওয়া হয়। যারা বলে কোন হিন্দু ভাই বা বোন, খ্রিস্টান ভাই বা বোন, বৌদ্ধ ভাই বা বোন, তারা যখন বলে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লোকরা তাদেরকে লাঞ্ছিত করে ছেড়ে দেয়। আর কারা সম্মান পায়? সুভাষ সিংহের মতো 5 কুত্তার বাচ্চা সম্মান পায়, শ্যামল মিত্রের মতো কুত্তার বাচ্চা প্রেস ক্লাবে সভাপতি হয়, অথচ সে চাকর বাকর হওয়ার যোগ্যতা রাখে না। আমরা কি এখনো ঘুরে দাঁড়িয়ে এই কথাটা বলার সময় আসে নাই যে ভাই আপনি আওয়ামী লীগ করেন কোনো সমস্যা নেই, আপনি আওয়ামী লীগ করেন আপনি হয়তো আমার ভাই, আপনি আওয়ামী লীগ করেন আপনি হয়তো আমার কোনো আত্মীয়, আপনি আওয়ামী লীগ করেন আপনি হয়তো আমার বংশের কেউ, আপনার উপরে তো আমার গোস্বা নাই, কিন্তু আমার গোস্বাটা ওখানে। আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একজন সচেতন মানুষ, আপনি টুপি মাথায় দিয়ে মসজিদে গিয়ে নামাজ রোজা করেন, আপনি দেশের সাথে বেইমানি করছেন বা আপনার নেতা করছে, এই বিষয়গুলো নিয়ে আপনি কথা বলবেন না? আপনি বলবেন আমি যদি এখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি আমাকে গুম করে ফেলবে। ভাই ডিক্লেয়ার করেন আমি আওয়ামী লীগ করবো না, কারণ আমাদের আওয়ামী লীগের মধ্যে দেশপ্রেমের কথা নাই। আজকের আওয়ামী লীগ করতে গেলে ভারতের দাবিদারি করতে হবে, আজকের আওয়ামী লীগ করতে গেলে জয় শ্রীরাম বলতে হবে, আজকের আওয়ামী লীগ করতে গেলে মোদী বাংলাদেশে আসলে তাকে জিন্দাবাদ
তাকে জয় বাংলা বলার জন্য স্কুল কলেজ দিয়ে রাস্তায় দাঁড়াতে হবে, পরে আপনি বলুন আমি জয় বাংলা স্লোগান দিচ্ছি বাংলাদেশের স্বার্থে, আমি আপনার কণ্ঠের সাথে কণ্ঠ মিলাবো, উনিও জয় বাংলা স্লোগান দেবেন। কিন্তু আপনারা কি তা করছেন? হাসিনা সে কোটি টাকার মালিক হচ্ছে, ছেলে বিলিয়ন ডলার, সে ব্যবসা করে না, কোনো চাকরি করে না, সে বিলিয়নিয়ার বিলিয়নিয়ার বিলিয়নিয়ার। কয়দিন আপনাদের কাউন্সিলে বলেছেন জয় ভাইয়া এই বিলিয়ন বিলিয়ন ডলার আপনারা কোথায় পেয়েছেন? আপনি তো ব্যবসায়ীও না, আপনি কোনো কর্মচারীও না, আপনি কোনো জায়গার কোনো কিছু সৃষ্টিও করেন নাই, কি জিজ্ঞাসা করেছেন? কি সেম কথা তারেক রহমান যখন বিএনপি যখন ক্ষমতায় ছিল তাদেরকে আপনারা বলেছেন কেন এত টাকার মালিক হচ্ছেন, আপনারা এগুলো কোথায় পাচ্ছেন, এগুলো কোথা থেকে আসছে? তারা কেউ এগুলো প্রশ্ন করেন? এই প্রশ্নগুলো করার সময় আপনাদের কাছে কখন আসবে? আপনারা রাজনীতি কিসের জন্য করেন? দেশের জন্য, না আপনার পরিবার ডাল ভাত খাবে চাঁদাবাজি করে, তারা কোনো জায়গায় বোমা ফাটিয়ে আপনাদের দলের কাছে আপনারা প্রমাণ করবেন আপনারা অনুগত এবং আপনারা ওখান থেকে কিছু পয়সা চুরি করবেন, সেটার জন্য রাজনীতি করছেন? আজকের দুই চার কলম লেখাপড়া করে আপনার আজকাল সামাজিক মিডিয়া যেখানে যত্র তত্র লাইভে এসে কথাবার্তা বলেন, কিন্তু পাশে দাঁড়িয়ে একজন লোক অন্যায় করছে, আপনি আওয়ামী লীগ করেন, ওই আওয়ামী লীগের আপনি সমালোচনা করতে পারছেন। আজকের আপনি বিএনপি করছেন, তার নেতা দেশের বিরুদ্ধে ভূমিকা রাখছে, দলের বিরুদ্ধে ভূমিকা রাখছে, কেউ কিছু বলছেন না, আপনারা বিএনপি করেন। বিএনপির দিকে তাকান, অধিকাংশ সিনিয়র নেতারা এখন আওয়ামী লীগের সাথে কাজ করে, অধিকাংশ নেতারা ভারতের কল্যাণ কামনা করে, তারা দাঁড়ায় ওই নেতাদেরকে বলেন না, ও নেতা তোমরা তো আসলে আওয়ামী লীগের দালালি করো, তোমরা তো ভারতের দালালি করো, কিন্তু তাদের পিছনে আপনারা জিন্দাল দিচ্ছেন, কোথায় যাবে? এখন আজকের আমার সমগ্র কথা বলার উদ্দেশ্যে বাংলাদেশের রাজনৈতিক বর্তমান যে পরিস্থিতি, গত 15, 16, 17 বছর বাংলাদেশের 17 কোটি মানুষ ঠিকমতো তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। কেন পারবে? কারণ আমরা ভোটাধিকার প্রয়োগের জন্য যতটুকু স্যাক্রিফাইস করা দরকার, যতটুকু কাজ করা দরকার, যতটুকু ইচ্ছা থাকা দরকার, এগুলো আমরা দেখাই না, এগুলো আমাদের নাই। গিয়ে দাঁড়াবো না, আমরা রাস্তায় গিয়ে দাঁড়িয়ে একটা স্লোগান দেব না, আমরা কোনো জায়গায় কারো সাথে দেব না, শুধু কমপ্লেন করবো সোশ্যাল মিডিয়াতে গিয়ে আমি ভোট দিতে পারি। অর্থাৎ আপনাদের মুখের ভিতরে কেউ খাওয়া ঢুকাই দিবে এবং আপনারা শুধু চাবাবেন। একটু যদি আপনারা বলেন না আমরা চাবাতে পারবো না, তোমরা একটু চাবায়। বাংলাদেশি ভাই ও বোনেরা, পৃথিবীর কোন জাতি উন্নতি করে না স্যাক্রিফাইস, পৃথিবীর কোন জাতি আন্দোলন ছাড়া, পৃথিবীর কোন জাতি যোগ্যতা ছাড়া, পৃথিবীর কোন জাতি সৎভাবে স্ট্রাগল করা ছাড়া উন্নতি করে না। আমি একজন হিস্ট্রিয়ান, আমেরিকান এক হিস্ট্রিয়ানের সাথে যখন কথাবার্তা বলেছি, তারা বলেছে তোমরা যে 9 মাস যুদ্ধের কথা বলো, আসলে তোমরা যতটা স্ট্রাগল করেছো সঠিক স্ট্রাগলের মুখোমুখি তোমরা হও নাই, যার জন্য তোমরা স্বাধীনতার মর্ম কি এটা তোমরা বুঝবা না। আজকে যারা দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের চেতনার গল্প করেন, মুক্তিযুদ্ধের ছুরি ফুটিয়ে দেন, আমি ব্রিজ ভেঙেছি, আমি ওইখানে আন্দোলন করেছি, আমি ওইখানে কমান্ডার ছিলাম, সবাই বন্ধ। এবং আপনারা যদি 2 গুলি ছুড়ে থাকেন, এখানে এসে 20টা গুলির গল্প করছেন। আপনাদের সঠিক স্যাক্রিফাইস ওখানে ছিল না। আপনারা এখনো রাজনীতি করতে যান ভণ্ডামি করে, এখন আপনার রাজনীতিতে যোগ দেন নেতার পা চেটে, আপনি ওখানে নেতার পজিশনটাকে দখল করার জন্য। এখন সবাই বলবেন জেকব মিল্টন আপনি তো সব হতাশার কথা শোনাচ্ছেন। আমিও হতাশার কথা শুনতে শুনতে আমি নিজেও টায়ার্ড হয়ে গেছি। আমি আমার একটা স্বপ্নের রাজনৈতিক দল খুঁজে বেড়াই বাংলাদেশে, যেই দল একটা নীতির উপরে নির্ভর করে, দেশপ্রেমের উপরে নির্ভর করে একটা রাজনৈতিক দল তৈরি হবে। এখন এক্সিস্টিং কোন দল যারা এই মুহূর্তে আছে, এর ভিতরে কেউ আমার স্বপ্নের দল হতে পারে? কেন না? আওয়ামী লীগও হতে পারে সেই স্বপ্নের দল, বিএনপি হতে পারে সেই স্বপ্নের দল, জামাত হতে পারে সেই স্বপ্নের দল, গণজাগরণ গণ অধিকার পরিষদ হতে পারে সেই স্বপ্নের দল। কিন্তু আমরা স্বপ্নের দল যারা হবে, তারা কি আগে দলকে আগে দেখবে না দেশকে আগে দেখবে? তারা কি দলের নেতা বা নেত্রীকে আগে দেখবে না দলকে আগে দেখবে? প্রশ্নটা সেখানে। তারা কি সৎ, তারা কি শিক্ষিত, তারা কি দূরদর্শী, তারা কি জনগণের সুখে হাসে বা জনগণের দুঃখে কাঁদে?
এটা বিচার করতে হবে। তো আপনি ভালোভাবে জানেন যারা আওয়ামী লীগ করেন তারা কিন্তু খুব ভালোভাবেই জানেন যে আওয়ামী লীগ যারা করে তারা দেশের কেয়ার করেন। আপনারা যারা আওয়ামী লীগ করেন তারা কিন্তু জানেন আপনারা দেশের কেয়ার করেন, কেয়ার করেন হাসিনা শেখ। আপনারা যারা আওয়ামী লীগ করেন আপনারা কেয়ার করেন আপনাদের এলাকার এমপি। আপনারা যারা আওয়ামী লীগ করেন আপনারা কেয়ার করেন মেয়রের, উপজেলা চেয়ারম্যানের এবং আপনার পরবর্তী মেয়র। আপনারা দেশের কেয়ার করেন না। দেশের কেয়ার নিয়ে আপনাদের মাথা ব্যথা। আপনাদের এবং এই সেম জিনিস বিএনপিতে আপনারা এগুলো করেন। আপনারা যদি সৎভাবে বলতে পারেন যে আমরা দেশের জন্য রাজনীতি করি, আমরা দলের জন্য রাজনীতি করি, আমরা কোনো ব্যক্তির জন্য রাজনীতি করি না, এই কথাটা কি আপনারা কেউ বলতে পারবেন? বাংলাদেশি ভাই ও বোনেরা, আজকের বাংলাদেশের সার্বিকভাবে এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যেখানে আমাদের দেশের অস্তিত্ব আজকের প্রশ্নবিদ্ধ। আমি আজকের আপনাদের কাছে চাপা মারছি না, আপনাদেরকে ভুল বুঝাচ্ছি না, আপনাদেরকে মিসগাইড করছি না। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি বাংলাদেশ কত বড় দৈন্য পর্যায়ে গেলে আমরা এখন বিদেশিদের চাপ লাগছে একটা সঠিক নির্বাচনের জন্য। নির্বাচনের ব্যবস্থা আমরা নিজেরা করতে পারছি। এটা কি লজ্জার কথা না প্রশংসার কথা? হাসিনা শেখকে আপনারা বলেন উনি যোগ্য, উনি লেখাপড়া জানেন। ওনার চোখের উপর দিয়ে একটা দেশের ইনফ্রাস্ট্রাকচার কোথায় গিয়েছে? রডের বদলে বাঁশ দিয়ে বিল্ডিং তৈরি হচ্ছে। রাস্তা আজকের মেরামত করছে, কালকের ওই রাস্তা ভেঙে যাচ্ছে। কালভার্ট তৈরি হচ্ছে, এই পাশে রাস্তা নাই, ওই পাশে রাস্তা নেই। ইলেকট্রিসিটি নামে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হচ্ছে, কোনো খবর নাই। আইএলও মিটিং এ যোগ দেওয়ার নামে সুইজারল্যান্ডে গিয়ে ওখানে 30-40 বিলিয়ন ডলার তার ছেলের এবং তার পরিবারের ওই টাকাগুলো সরানোর দায়িত্ব নিয়ে উনি সুইজারল্যান্ডে গিয়েছেন। তো এটা কি? এখন আপনারা সবাই বলবেন হাসিনা ম্যানেজ করে ফেলবে অথবা করেছে, কিছু করার নেই। আমরা অনেকে খুব গোসা করে বলে থাকে যে হাসিনা লাঠিগুতা খাওয়ার জন্যই 17 কোটি মানুষের জন্ম। আমি কথাটাকে এভাবে বলবো না, আমি কথাটাকে এভাবে বলবো ভোট দেওয়ার অধিকার চান, কিন্তু এটার জন্য কোন কিছু ফ্রেমওয়ার্ক আছে, কিছু হোমওয়ার্ক আছে, আপনারা এগুলো করতে রাজি না। আপনারা ভোটের অধিকার চান এবং গণতন্ত্র চান, কিন্তু এর জন্য কোন প্রকার স্যাক্রিফাইস, কোন প্রকার রিস্ক আপনারা নেবেন, ঠিক আছে, করবেন। আপনারা এমপি হতে চান, মন্ত্রী হতে চান, কিন্তু সেটা হতে চান অসৎ উপায়। আপনারা পয়সা অর্জন করতে চান, এগুলো করতে চান চুরি চামারি ভণ্ডামির মাধ্যমে। নীতিগতভাবে আমরা মানুষ হিসাবে কোথায় গিয়ে দাঁড়িয়েছি? আমি কি বলতে চাচ্ছি বাংলাদেশিরা লেখাপড়া জানেন না? না, না, তারা অনেক লেখাপড়া করেছেন, আমি আপনাদেরকে সম্মান করি, কিন্তু এই লেখাপড়াটা কিসের জন্য করেছেন? চুরি করার জন্য হয়েছেন? মৃত লাশকে আইসিইউতে ঢুকিয়ে আত্মীয় স্বজনদের কাছ থেকে পয়সা আদায় করছেন। তো শিক্ষিত আপনারা ইঞ্জিনিয়ার হয়েছেন, যে কোনো একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং তৈরি করতে গিয়ে ওখানে রডের বদলে বাঁশ ঢুকিয়ে দিচ্ছেন, ওখানে পয়সা খাচ্ছেন। আপনি তো শিক্ষিত, আপনি প্রফেসর হয়েছেন, প্রফেসর হয়ে বাচ্চাদেরকে শিখাচ্ছেন সোনার বাংলা স্বাধীন করলো গান্ধী ইন্দিরায়, কিন্তু ইন্ডিয়া বাংলাদেশকে কিভাবে চুষে খাচ্ছে এই সাবজেক্টটা নিয়ে আপনারা কথা বলবেন। এবং আপনাদেরকে যদি সত্য কথা বলতে বলা হয় আপনারা বলবেন ভাই সত্য বলতে গেলে আমাদেরকে কিডন্যাপ করবে, মেরে ফেলবে। বলেছেন আপনারা মুক্তিযোদ্ধা, আপনারা বীরের জাতি, তো এখন এই কাজটাও আপনারা করতে পারবেন না, অথচ আপনারা ভোটাধিকার চাচ্ছেন। বাংলাদেশি ভাই ও বোনের, আপনাদেরকে ছোট করার জন্য না, আপনাদেরকে বকা দেওয়ার জন্য না, আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য না, খুব কষ্টে আমি একটা কথা বলি। আজকে নাগরিক টিভির শো শেষ করার পরে 2 জন কংগ্রেসম্যানের সাথে আমার টেলিফোনে কথা হয়েছে। যখন কথা হয়েছে তারা এল সালভেডর, সাউথ আমেরিকান একটা কান্ট্রির রেফারেন্স টেনে এনেছে যে তোমার দেশ তো এখন এল সালভেডরের পৌঁছে, এল সালভেডরের মতো অযোগ্য একটা কান্ট্রি হয়েছে যেখানে শিক্ষিত কোনো মানুষ নাই, যেখানে ভালো মানসিকতার কোনো মানুষ নাই, যেখানে দেশপ্রেমিক কোনো মানুষ নাই, অথচ তোমরা রাজনীতি করছো। আমাকে বলছে ফোনে, চুপ করে শুনলাম। তখন সিদ্ধান্ত নিলাম আমি আপনাদের সাথে এই কষ্টটা শেয়ার করি। আমাকে বলে তোমার দেশ তো, তোমরা দাবি করো তোমরা শিক্ষিত, তোমরা দাবি করো তোমরা সচেতন, কিন্তু আসলে না তোমরা শিক্ষিত না তোমরা সচেতন, তোমরা অসৎটা যাও। বাংলাদেশি ভাই ও বোনেরা,
আমার একটা কথায় আলাপ আলোচনায় আপনারা ভালো করবেন, আমি তা মনে করি না। আমার এই আলাপ আলোচনায় আপনারা কেউ সঠিক সিদ্ধান্ত নিবেন, আমি তাও মনে করি না। কিন্তু আমরা আজকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে এমন একটা জায়গায় দাঁড়িয়েছি, আমরা গরিবের চেয়েও গরিব। ব্যক্তি হিসাবে আমাদের উন্নতি হোক। আমরা ব্যক্তি হিসাবে যখন একজন ভালো মানুষ হব, তখন আমরা ভালো একজন মুসলমান হব। আমরা যখন একজন ভালো মানুষ হব, একজন ভালো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ হব। কিন্তু মানুষ হিসাবেই আমরা যখন খারাপ, আমরা হিন্দু হই, মুসলমান হই, বৌদ্ধ হই, খ্রিস্টান হই, যা হই, আমরা খারাপ একজন মানুষ। বাংলাদেশে আমেরিকান ডিপ্লোম্যাটরা দৌড়াদৌড়ি করছে, ইউরোপিয়ান ডিপ্লোম্যাটরা দৌড়াদৌড়ি করছে সঠিক নির্বাচনের জন্য। অথচ আমাদের দেশে রাজনৈতিক নেতা নামধারী কতগুলো লোফার রাস্তাঘাটে দৌড়ে বেড়াচ্ছে বিএনপি নাম দিয়ে, আওয়ামী লীগ নাম দিয়ে, বামপন্থী নাম দিয়ে। তারা যদি একত্রে কথা বলতে পারে, সমস্যার সমাধান করতে পারে, বা যদি একটু স্যাক্রিফাইস করতে পারে, তারা সমস্যার সমাধান করতে পারে। কিন্তু এই সমস্যার সমাধান হবে না। কেন হবে না? আমার বাবা আমার বাবার নাম শেখ মুজিব, আমার বাবার নাম জিয়া রহমান। আমরা যা বলবো বাংলাদেশ ওই পথে যাবে। অথচ কি শোনায়? আমি নিরপেক্ষ নির্বাচন দেব, ফয়সালা হবে রাজপথে, কোনো লক্ষ্য নেই, কোনো পলিসি নেই। আজ পর্যন্ত ভবিষ্যতে যেই দল ক্ষমতায় আসবে তারা আজকের বলতে পারছে না তাদের পররাষ্ট্র নীতি কি হবে, তাদের অর্থনৈতিক নীতি কি হবে, তাদের বাণিজ্যিক নীতি কি হবে, তাদের ধর্মীয় নীতি কি হবে, সামাজিক নীতি কি হবে। বাংলাদেশের অপরাধ কমানোর জন্য তারা কি নীতি পালন করবে, জুডিশিয়ালকে ফ্রি করার জন্য তারা কি করবে, এগুলো নিয়ে কেউ কোনো কথা বলে না। এবং এই বিষয়ে যদি তাদেরকে কথা বলতে বলা হয়, তারা বলে আমরা তো এখনো প্রধানমন্ত্রী হই না, আমি সমাধান কেন কি আর। বাংলাদেশী ভাই ও বোনেরা, আপনাদের সাথে যে কথাগুলো আমি শেয়ার করলাম, আমি যখন কোনো রাজনৈতিক দলকে ক্রিটিসাইজ করি, আমার অর্থ এটা না তাদেরকে ছোট করা। রাজনৈতিক নেতাকে যখন আমি সমালোচনা করি, আমার উদ্দেশ্য এটা নয় ব্যক্তিকে ছোট করা। কিন্তু একটা স্বপ্ন আমার মধ্যে কাজ করে, কোন একটা রাজনৈতিক দল দাঁড়িয়ে যাবে যেখানে আমি বলতে পারবো এটা আমার রাজনীতির রোল মডেল, আমি এই দলটায় জয়েন করব। এই দলে যোগ্য নেতারা রয়েছে, এই দলে দেশপ্রেমিক নেতারা রয়েছে, এই দলে সৎ নেতারা রয়েছে, এই দল বাংলাদেশের প্রশ্নে কখনো কম্প্রোমাইজ করবে না, এই দল কারো ধর্ম প্র্যাকটিসে বাধা প্রদান করবে না, এই দল দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে রিপ্রেজেন্ট করবে, এই দল বাংলাদেশের স্বপ্নের দল যারা বাংলাদেশের অস্তিত্বকে টিকিয়ে রাখবে। বাংলাদেশী ভাই ও বোনেরা, এতটুকু বলে আজকের আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে খুব শীঘ্রই আমার আবার কথা হবে। সেই কথার সময় আমরা আবার দেশপ্রেমের কথা বলবো, আবার কোনো একটা বিষয় নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও করুণ নিশান, ওরে ও করুণ নিশান, করে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল বোকাপাট।